রাস্তার কিনারায় মাটির তৈরি পাত্রপাতিল বিক্রি করে জীবন কাটাত এক অসহায় দরিদ্র যুবক। কিন্তু এক ধনকুবের তরুণী যা করলেন তাতে সমস্ত মানবতাই অশ্রুতে ভেসে গেল। প্রিয় বন্ধুরা, এটি বিহার প্রদেশের ভাগলপুর জেলায় ঘটে যাওয়া এক অক্ষরের সত্য ঘটনা, যেখানে ২৫ বছর বয়সী অমিত কুমার তার জীবনের সবচেয়ে কঠিনতম সংগ্রামে নিযুক্ত ছিল। ভাগলপুর শহরের তিলকমাঝি বাজারে রাস্তার পাশে অমিত প্রতিদিন একখণ্ড ত্রিপল বিছিয়ে বসে পড়ত। তার সামনে মাটির নানান ধরনের জিনিসপত্র সুন্দর করে সাজানো থাকত: দীপ, সুরাহি, কুলহর, হাঁড়ি, গুল্লক এবং কয়েকটি ছোট ছোট সাজসজ্জার বাসন। এটাই ছিল তার একমাত্র পেশা, আর এটাই ছিল তার সংসারের রোজগারের একমাত্র ভরসা। অমিত বারবার হাত বাড়িয়ে বাসনগুলোকে সোজা করে রাখত এবং যারা পথ দিয়ে যাচ্ছিল তাদের দিকে আশায় ভরা চোখে তাকিয়ে থাকত। কিন্তু অধিকাংশ মানুষ একবারও না থেমে সোজা সামনে এগিয়ে চলে যেত। কখনো কোনো ব্যক্তি থেমে দাঁড়িয়ে সুরাহি তুলে দেখত এবং পরক্ষণেই আবার রেখে দিত। এখন আর কে মাটির সুরাহি ব্যবহার করে ভাই, সবাই তো ফ্রিজের ঠান্ডা জল খায়, এই কথা বলে মানুষ হাসতে হাসতে চলে যেত। কখনো কেউ কুলহর হাতে নিয়ে দেখত এবং ঠাট্টা করে বলে দিত, এসব তো এখন পুরনো যুগের জিনিস হয়ে গেছে। অমিত কেবল নীরবে এসব কথা শুনত। সে এখন এই ধরনের মন্তব্য শোনার অভ্যেস করে ফেলেছিল, কারণ গত কয়েক মাস ধরে তার দিনগুলো প্রায় এমনই কাটছিল: সকালবেলা বাজারে পৌঁছে যাওয়া, পুরো দিন বসে থাকা এবং সন্ধ্যায় অধিকাংশ জিনিস নিয়ে ঘরে ফিরে আসা। আসলে অমিত ভাগলপুরের কাছাকাছি এক ছোট গ্রামে বাস করত। তার ঘর ছিল অত্যন্ত সাধারণ: মাটির দেওয়াল এবং টিনের ছাদ। ঘরের আঙিনায় একটা পুরনো কাঠের চাক রাখা ছিল। সেই চাকটিই ছিল তাদের ঘরের সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ সেই চাকের সাথেই তাদের সংসারের রুজি রুজি জড়িত ছিল। অমিতের বাবা রামকুমার শর্মাও একই কাজ করতেন। আগের দিনে তার তৈরি মাটির ঘড়া, সুরাহি এবং কুলহর আশপাশের গ্রাম ও বাজারে প্রচুর বিক্রি হতো। লোকেরা বলতো যে রামকুমারের হাতে মাটি যেন নিজে নিজেই সুন্দর আকার নিয়ে নেয়। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ধীরে ধীরে বদলে যেতে লাগল। বাজারে প্লাস্টিক এবং স্টিলের বাসন আসতে শুরু করল। মানুষ মাটির বাসনের ব্যবহার কমিয়ে দিতে শুরু করল। কাজ আর আগের মতো চলছিল না। এরই মাঝে একদিন রামকুমার শর্মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এতটাই ছিল যে তিনি বেশিক্ষণ বসে থাকতেও পারতেন না। চাক চালানো তো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। ঘরের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যেতে লাগল। ঠিক সেই মুহূর্তে অমিত এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে তার লেখাপড়া মাঝপথে ছেড়ে দিয়ে বাবার পুরনো চাকের সামনে বসে পড়ল। শুরুর দিকে কাজটা মোটেই সহজ ছিল না। কখনো মাটি হাত থেকে পিছলে যেত, কখনো সুরাহি বাঁকা হয়ে যেত, কখনো হাঁড়ি তৈরি করতে গিয়ে ভেঙে যেত। অনেকবার সে হতাশ হয়ে চাক থেকে উঠে চলে যেত, কিন্তু তার বাবা প্রতিবার তাকে ধৈর্য ধরে বোঝাতেন, মাটিকে বুঝতে হয় বাবা, যখন মন একেবারে শান্ত হয় তখন মাটিও ঠিকঠাক আকার নেয়। ধীরে ধীরে অমিত সেই কারুকাজ পুরোপুরি আয়ত্ত করে নিল। এখন তার হাতে তৈরি দীপ, কুলহর এবং সুরাহি আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার এবং আকর্ষণীয় হয়ে উঠতে লাগল। কিন্তু এখনও একটা বড় সমস্যা রয়ে গিয়েছিল। জিনিস তৈরি হতো ঠিকই, কিন্তু বিক্রি হতো না। এটাই ছিল কারণ যে সে প্রতিদিন নিজের তৈরি বাসন নিয়ে তিলকামাঝি বাজারে চলে আসত এবং সারাদিন আশা নিয়ে বসে থাকত যে হয়তো আজ কিছু ভালো বিক্রি হয়ে যাবে। একদিন দুপুরের দিকে কয়েকজন কলেজের ছেলে তার সামনে এসে দাঁড়াল। একজন ছেলে কুলহর তুলে জিজ্ঞেস করল, ভাই, এটা কত দামের? অমিত শান্ত স্বরে জানাল, 10 টাকা। ছেলেটি জোরে হেসে উঠল, 10 টাকায় তো চা পাওয়া যায়, এই মাটির জিনিস কে কিনবে? বাকি ছেলেরাও হাসতে শুরু করল। তাদের মধ্যে একজন ঠাট্টা করে বলল, এটাকে ইন্টারনেটে বিক্রি করে দেখো, হয়তো কেউ কিনে নেবে। অমিতের বুঝতেই আসছিল না তারা আসলে কি বলতে চাইছে। সে কেবল চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল এবং তারপর চোখ নামিয়ে নিল। ছেলেরা হাসতে হাসতে এগিয়ে চলে গেল। অমিত কিছুক্ষণ চুপ করে বসে রইল। সে ধীরে ধীরে সামনে রাখা সুরাহি এবং কুলহর আবার ঠিক করে রাখল। তার মুখে কোনো রাগের ছাপ ছিল না, শুধু একটা ক্লান্ত নীরবতা ছড়িয়েছিল। সে জানত মানুষ প্রতিদিন এমন কথা বলে, কিন্তু সে আর কি করতে পারে? এটাই তার কাজ এবং এটাই তার ঘরের একমাত্র আশা। ঠিক সেই সময় রাস্তার ধারে একটা সাদা গাড়ি ধীর গতিতে এসে থামল। তিলকামাঝি বাজারে এত দামি গাড়ি খুব কমই দেখা যায়, তাই আশপাশের অনেক মানুষ সেদিকে তাকিয়ে পড়ল। গাড়ির দরজা খুলে গেল এবং সেখান থেকে প্রায় 21 বছরের এক তরুণী নেমে পড়ল। তার পোশাক ছিল একদম পরিষ্কার এবং মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। সে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে সোজা অমিতের দোকানের দিকে হেঁটে আসতে লাগল।
অমিত ভাবল হয়তো সেও বাকি সবার মতো শুধু দেখে চলে যাবে, কিন্তু সেই তরুণী তার সামনে এসে থেমে গেল। সে ঝুঁকে একটা মাটির সুরাহি হাতে তুলে নিল, তারপর একটা কুলহর দেখল এবং তারপর একটা ছোট দ্বীপ। সে কয়েক সেকেন্ড একদম চুপচাপ সেই বাসনগুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগল। তার মুখে কোনো ঠাট্টার ভাব ছিল না, বরং যেন সে সত্যিকারের মনে সেই বাসনগুলোকে বোঝার চেষ্টা করছিল। অমিত একটু অবাক হয়ে তাকে দেখছিল, কারণ সাধারণত কেউ তার জিনিস এতক্ষণ ধরে দেখে না। কয়েক মুহূর্তের নীরবতার পর তরুণী ধীরে ধীরে অমিতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এই সব বাসন তুমি নিজে তৈরি করেছ? তরুণীর এই প্রশ্ন শুনে অমিত কয়েক মুহূর্ত চুপ করে রইল। সাধারণত মানুষ তার জিনিস দেখে ঠিকই, কিন্তু এভাবে গভীর মনোযোগ দিয়ে দেখে প্রশ্ন করে খুব কম লোকই। সে হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি তৈরি করেছি। তার গলায় স্পষ্ট দ্বিধার সুর ছিল। তরুণী হাতে ধরা সুরাহিটা ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, তারপর কুলহড় এবং দ্বীপও একইভাবে মনোযোগ সহকারে পরীক্ষা করতে লাগল। তার মুখে বিস্ময়ের ছাপ ছিল এবং সেই সাথে এক ধরনের সম্মানও। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ এই দৃশ্য দেখছিল। তাদের মনে হচ্ছিল হয়তো এই তরুণীও কিছুক্ষণ পর অন্য সবার মতো বাসন রেখে চলে যাবে, কিন্তু তা হলো না। তরুণী আবার অমিতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি প্রতিদিন এখানে বসে এই সব জিনিস বিক্রি করো? অমিত ধীর স্বরে জানালো, হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তরুণী পরবর্তী প্রশ্ন করল, একদিনে কতটা বিক্রি হয়? অমিত কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হালকা হাসি মুখে নিয়ে বলল, কখনো সামান্য কিছু, কখনো একেবারেই কিছু না। তার উত্তরে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা সোজাসাপটা সত্য ছিল। তরুণী আবার ত্রিপলে রাখা বাসনগুলো দেখল। প্রত্যেকটি সুরাহি ছিল পরিষ্কার এবং সুষম। কুলহুরগুলো একই রকমের তৈরি এবং দ্বীপগুলো অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এগুলো তৈরি করা ব্যক্তির হাতে পরিশ্রমের পাশাপাশি দক্ষতাও রয়েছে। পাশে দাঁড়ানো একজন ব্যক্তি হেসে বলল, ম্যাডাম, আপনি এত মনোযোগ কেন দিচ্ছেন? এই ছেলে প্রতিদিন এখানে বসে থাকে, কিন্তু তার জিনিস কেউ কিনতে চায় না। আরও কয়েকজন হালকা হেসে দিল। তাদের ধারণা ছিল তরুণী এখন হয়তো হেসে সামনে এগিয়ে যাবে, কিন্তু তরুণীর চোখে কোনো ঠাট্টা ছিল না। সে ধীরে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? অমিত উত্তর দিল, অমিত কুমার। তরুণী মাথা নেড়ে বলল, আমার নাম প্রিয়া সিং। সে আবার একবার সুরাহি মনোযোগ দিয়ে দেখল এবং বলল, তোমার কাজ অসাধারণ। এত পরিষ্কার কাজ রাস্তার ধারে বিক্রি হচ্ছে, এটা দেখে সত্যি একটু অদ্ভুত লাগছে। অমিত তার কথা শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। তার বুঝতে পারছিল না এই তরুণী আসলে কি ভাবছে। প্রিয়া কিছুক্ষণ ভেবে তার ব্যাগ থেকে টাকা বের করে বলল, এই সমস্ত বাসন আমাকে দাও। অমিতের মনে হলো যেন সে ঠিকমতো শোনেনি। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, সব? প্রিয়া হাসল এবং বলল, হ্যাঁ, সব কিছু। আশেপাশে দাঁড়ানো মানুষরাও এই কথা শুনে একেবারে অবাক হয়ে গেল। অমিত ধীরে ধীরে সামনে রাখা বাসনগুলো একত্র করতে লাগল। প্রিয়া কোনো দরদাম না করে টাকা তার হাতে তুলে দিল। এতগুলো টাকা অমিত একসাথে খুব কমই পেয়ে থাকে। তার মুখে হালকা আনন্দের ছাপ ফুটে উঠল, কিন্তু সেই সাথে তার মনে প্রশ্নও জাগল যে এসব হঠাৎ কেন ঘটছে। প্রিয়া বাসনগুলো তার গাড়িতে তুলিয়ে দিল, কিন্তু সে এখনও সেখানে দাঁড়িয়ে রইল। সে অমিতকে জিজ্ঞাসা করল, তুমি এইসব বাসন কোথায় তৈরি করো? অমিত বলল, নিজের গ্রামে, ঘরের আঙিনায় চাক আছে। প্রিয়া জিজ্ঞাসা করল, ঘরে আর কে আছে? অমিত শান্ত গলায় জানাল, বাবা আছেন, আগে তিনি এই কাজ করতেন, কিন্তু এখন অসুস্থ থাকেন। এই কথা শুনে প্রিয়া কিছুক্ষণ চুপ করে গেল। তার মুখে হালকা গাম্ভীর্য দেখা দিল। হয়তো সে অমিতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। তারপর সে অমিতকে আরেকটি প্রশ্ন করল, তুমি কখনো ভেবে দেখেছ এই বাসন শুধু এই বাজারেই কেন বিক্রি হয়? অমিত তার দিকে তাকাল, কিন্তু প্রশ্নটা সে বুঝতে পারল না। সে শুধু বলল, আর কোথায় বিক্রি হবে? প্রিয়া হালকা হাসল। সে তার মোবাইলের দিকে ইশারা করে বলল, যদি এই বাসন ইন্টারনেটে বিক্রি হতে শুরু করে, তাহলে শুধু ভাগলপুর নয়, পুরো দেশের মানুষ এগুলো কিনতে পারবে। অমিতের কাছে এই কথা কোনো অদ্ভুত গল্পের মতো শোনাল। সে ধীরে বলল, ম্যাডাম, আমি তো শুধু মাটির বাসন তৈরি করতে জানি, এসব আমার বোঝা হয় না। প্রিয়া তার কথা শুনে শান্ত স্বরে বলল, তোমাকে শুধু তোমার কাজটা করতে হবে, বাকি সবকিছু আমি বুঝিয়ে দেব। পাশে দাঁড়ানো কয়েকজন আবার হালকা হেসে দিল। একজন ঠাট্টা করে বলল, ম্যাডাম, এসব কথা বইয়ে ভালো শোনায়, মাটির বাসন এখন কেউ কেনে না। কিন্তু প্রিয়া তাদের কথায় কান দিল না। সে শুধু কিছুক্ষণ সেই বাসনগুলো দেখল যেগুলো কিছুক্ষণ আগে রাস্তার ধারে পড়েছিল। প্রিয়া যেতে যেতে অমিতকে বলল, কাল আমি আবার আসব, তুমি আরও কিছু বাসন তৈরি করে রাখো। অমিত হালকা মাথা নেড়ে সম্মতি জানাল, কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার বুঝতে পারছিল না এই তরুণী আসলে কি করতে চলেছে। প্রিয়া গাড়িতে উঠে বসল এবং ধীরে ধীরে সেখান থেকে চলে গেল।
বাজার আবার আগের মতো হয়ে গেল, শোরগোল, ভিড় এবং ছুটে চলা জীবন। কিন্তু অমিতের হাতে পাওয়া টাকার উষ্ণতা এবং প্রিয়ার বলা কথাগুলো তার মাথার ভিতর ঘুরতে লাগল। সন্ধ্যাবেলা যখন অমিত ঘরে ফিরল, তখন তার বাবা খাটে বসেছিলেন। অমিত তাদের সারাদিনের ঘটনা বিস্তারিত বলল। রামকুমার শর্মা কিছুক্ষণ চুপ করে শুনলেন, তারপর ধীর স্বরে বললেন, কখনো কখনো ভগবানও কাউকে কারো সাহায্যের জন্য পাঠিয়ে দেন। যদি সেই তরুণী সত্যিই তোমার সাহায্য করতে চায়, তাহলে এটা তোমার জন্যে একটা ভালো সুযোগ হতে পারে। সেই রাতে অমিত অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে প্রথমবার এক নতুন চিন্তা জাগল। সত্যি কি তার তৈরি মাটির বাসন এই ছোট বাজারের বাইরেও যেতে পারে? পরের সকালে অমিত আবার তাড়াতাড়ি উঠে পড়ল। সে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করল। চাক ঘুরতে লাগল এবং মাটি থেকে একের পর এক নতুন বাসন তৈরি হতে লাগল। সুরাহি, কুলহার, দ্বীপ এবং ছোট ছোট হাঁড়ি। দুপুরের মধ্যে সে অনেকগুলো জিনিস প্রস্তুত করে ফেলল। তারপর সেগুলো নিয়ে তিলক মাঝি বাজারে পৌঁছে গেল। আজ তার মনে হালকা অস্থিরতা ছিল, কারণ সে ভাবছিল প্রিয়া সত্যিই আসবে নাকি গতকালের কথা শুধু এমনিই ছিল। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। বাজারে ভিড় বাড়ছিল, সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পর দূর থেকে সেই সাদা গাড়ি দেখা গেল। অমিতের বুক হঠাৎ একটু জোরে ধকধক করতে শুরু করল। গাড়ি ধীরে এসে ঠিক সেই জায়গায় থামল যেখানে গতকাল থেমেছিল। দরজা খুলল এবং গাড়ি থেকে প্রিয়া নেমে পড়ল। আজ তার হাতে একটা ছোট ব্যাগ এবং মোবাইল ছিল। সে সোজা অমিতের কাছে চলে এলো এবং হেসে বলল, মনে হচ্ছে আজ তুমি আরও বেশি পরিশ্রম করেছ। প্রিয়ার এই কথা শুনে অমিত একটু দ্বিধায় হাসল। সে ধীরে বলল, আপনি বলেছিলেন আরও বাসন তৈরি করে রাখতে, তাই রাতে অনেকক্ষণ চাক চালিয়েছি। তার সামনে আজ আগের দিনের চেয়ে অনেক বেশি জিনিস সাজানো ছিল। নতুন সুরাহি, কুলহার, দ্বীপ এবং ছোট ছোট হাঁড়ি। প্রিয়া কিছুক্ষণ সেই বাসনগুলো দেখল। সে একটা সুরাহি তুলে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল। তারপর একটা কুলহর হাতে নিল এবং হালকা মাথা নেড়ে যেন মনে মনে অমিতের কাজের প্রশংসা করছিল। তারপর সে ব্যাগ থেকে মোবাইল বের করে বাসনগুলোর ছবি তুলতে শুরু করল। কখনো সে সুরাহিকে একটু আলাদা করে রাখছিল, কখনো কুলহরকে পাশাপাশি সাজিয়ে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবি তুলছিল। অমিত অবাক হয়ে তাকে দেখছিল। সে ধীরে জিজ্ঞাসা করল, আপনি এই ছবিগুলো কেন তুলছেন? প্রিয়া হাসল এবং বলল, কারণ এখন এই বাসন শুধু এই বাজারে বিক্রি হবে না, এখন এগুলো মোবাইলে মানুষ দেখবে। অমিত তার কথা পুরোপুরি বুঝতে পারছিল না। সে দ্বিধায় বলল, মোবাইল থেকেও কি মানুষ বাসন কেনে? প্রিয়া হালকা হেসে বলল, আজকাল মানুষ অনেক জিনিস মোবাইল থেকে কিনে নেয়, কাপড়, বই, জুতো এবং যদি ঠিকমতো দেখানো যায় তাহলে মাটির বাসনও। সে মোবাইলের স্ক্রিন অমিতকে দেখিয়ে বলল, এখানে মানুষ নিজের জিনিসের ছবি দিয়ে রাখে, তারপর অন্য শহরের মানুষ দেখে অর্ডার করে। অমিত প্রথমবার এত মনোযোগ দিয়ে মোবাইলের স্ক্রিন দেখছিল। তার মনে হচ্ছিল যেন এক নতুন জগৎ তার সামনে খুনে যাচ্ছে। সে ধীরে বলল, কিন্তু আমি তো শুধু বাসন তৈরি করতে জানি, এসব আমার আসে না। প্রিয়া শান্ত গলায় বলল, তোমাকে শুধু সেই কাজটাই করতে হবে যেটা তুমি সবচেয়ে ভালো করো, মাটির বাসন তৈরি করা। বাকি সব আমি সামলে নেব। আশপাশে দাঁড়ানো কয়েকজন এই দৃশ্য দেখছিল। তাদের মধ্যে একজন আবার ঠাট্টা করে বলল, ম্যাডাম, আপনি বৃথা পরিশ্রম করছেন, মাটির বাসন এখন কে কিনতে চায়? কিন্তু প্রিয়া তার কথায় কান দিল না। সে তার কাজ চালিয়ে যেতে লাগল এবং কয়েক মিনিটের মধ্যে অনেকগুলো ছবি তুলে নিল। তারপর সে মোবাইলে কিছু টাইপ করল এবং একটা ছোট পেজ তৈরি করে দিল, যেখানে সে লিখল, ভাগলপুরের কারিগরদের হাতে তৈরি মাটির বাসন। অমিত এখনও এসব বোঝার চেষ্টা করছিল। প্রিয়া তাকে বলল, এখন দেখি কতজন এটাকে পছন্দ করে। সে আবার অমিতের সামনে রাখা সমস্ত বাসন কিনে নিল। টাকা দিতে দিতে বলল, কাল থেকে আরও বেশি করে তৈরি করা শুরু করো। অমিত একটু চমকে উঠল। সে জিজ্ঞাসা করল, এত সব কে কিনবে? প্রিয়া হেসে উত্তর দিল, দুনিয়া অনেক বড় অমিত, তোমার এখনও তার পুরো আন্দাজ হয়নি। সেই দিন অমিত সন্ধ্যায় ঘরে ফিরল, তখন তার মুখে একটা আলাদা আভা ছিল। তার বাবা যখন জিজ্ঞাসা করলেন, আজ বাজার কেমন গেল, তখন অমিত পুরো দিনের ঘটনা বলে দিল। রামকুমার শর্মা চুপচাপ শুনলেন। তারপর ধীরে বললেন, যদি সত্যিই তোমার বাসন দূর দূরান্ত পর্যন্ত বিক্রি হতে শুরু করে, তাহলে এটা আমাদের জন্য খুব বড় কথা হবে। তার চোখে হালকা আশার আলো দেখা যাচ্ছিল। সেই রাতে অমিত আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করল। চাক ঝুরতে লাগল এবং মাটি থেকে একের পর এক নতুন বাসন তৈরি হতে লাগল। পরের কয়েকদিন একইভাবে কেটে গেল। প্রিয়া প্রতিদিন বাজারে আসত, বাসনের নতুন ছবি তুলত এবং মোবাইলে নানান কাজ করতে থাকত। অমিত কেবল চুপচাপ তাকে দেখত এবং নিজের কাজে মগ্ন থাকত।
3 দিন কেটে গেল, কিন্তু এখনও কোনো অর্ডার আসেনি। কখনো কখনো অমিত ভাবত, হয়তো এসব শুধু একটা চেষ্টা এবং হয়তো কিছুই হবে না। চতুর্থ দিন সকালে প্রিয়া বাজারে পৌঁছাল। তখন তার মুখে হালকা উজ্জ্বলতা ছিল। সে তাড়াতাড়ি অমিতের কাছে এসে বলল, অমিত, প্রথম অর্ডার এসে গেছে। অমিত কিছুক্ষণ তাকে দেখে রইল, যেন তার বিশ্বাসই হচ্ছে না। প্রিয়া মোবাইলের স্ক্রিন দেখিয়ে বলল, দিল্লি থেকে এক মহিলা 5টা সুরাহি এবং 10টা কুলহর অর্ডার করেছেন। অমিতের চোখে হঠাৎ আলো জ্বলে উঠল। সে ধীরে জিজ্ঞাসা করল, মানে আমার তৈরি বাসন ভাগলপুর থেকে বাইরে যাবে? প্রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, এবং এটা তো শুধু শুরু। সেই মুহূর্তে অমিতের প্রথমবার মনে হল, হয়তো তার পরিশ্রম সত্যি কোথাও পৌঁছচ্ছে। এখন একটা নতুন কাজ শুরু হলো প্যাকিংয়ের। প্রিয়া তাকে বুঝিয়ে দিল যে মাটির বাসন খুব নাজুক হয়, তাই সেগুলোকে অত্যন্ত সাবধানে প্যাক করতে হয়। দুজনে মিলে পুরনো খবরের কাগজ এবং বাক্সের সাহায্যে বাসনগুলোকে মুড়িয়ে দিল। অমিত প্রথমবার তার তৈরি বাসন এত যত্ন সহকারে প্যাক করছিল। যখন সেই প্যাকেট কুরিয়ার অফিসে পাঠানো হলো, তখন অমিত অনেকক্ষণ সেটাকে যেতে দেখল। তার মনে হল যেন তার পরিশ্রম প্রথমবার কোনো দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়েছে। তারপর ধীরে ধীরে আরও অর্ডার আসতে লাগল। কখনো 2টো সুরাহি, কখনো 10টা কুলহর, কখনো অনেকগুলো দ্বীপ। প্রত্যেক নতুন অর্ডারের সাথে অমিতের আত্মবিশ্বাস বাড়তে লাগল। কিন্তু কয়েকদিনের মধ্যেই একটা নতুন চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াল। এক সন্ধ্যায় প্রিয়া মোবাইল দেখতে দেখতে বলল, অমিত, আমাদের 50টা সুরাহি এবং 100টা কুলহরের অর্ডার এসেছে। অমিত একদম চমকে গেল। সে তুরন্ত বলল, এত সব আমি একা কিভাবে তৈরি করব? প্রিয়া কিছুক্ষণ ভাবল। তারপর অমিতের দিকে তাকিয়ে বলল, যদি তুমি একা না পারো তাহলে আরও কারিগরদের সাথে যোগ করলে কেমন হয়? প্রিয়ার এই কথা শুনে অমিত কিছুক্ষণ চুপ করে রইল। সে আগে কখনো এভাবে ভাবেনি। এতদিন সে সব সময় একাই চাক চালিয়ে বাসন তৈরি করে এসেছে। সে ধীরে বলল, আমাদের গ্রামে আরও অনেক মানুষ মাটির বাসন তৈরি করে, কিন্তু তাদের জিনিসও এখন বেশি বিক্রি হয় না। প্রিয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বলল, তাহলে এটাই তো সুযোগ। যদি আমরা সবাইকে একসাথে যোগ করি তাহলে আরও বেশি বাসন তৈরি হবে এবং আরও অনেক মানুষের রোজগার বাড়বে। অমিতের কাছে এই কথা যুক্তিসঙ্গত মনে হল, কিন্তু তার মনে একটু সংকোচও ছিল। তার মনে হল হয়তো গ্রামের মানুষ তার কথায় বিশ্বাস করবে না। তবুও পরের দিনই সে প্রিয়ার সাথে নিজের গ্রামের দিকে রওনা দিল। গ্রামে অনেক ঘর ছিল যেখানে আগে মাটির বাসন তৈরি হতো, কিন্তু এখন অধিকাংশ চাক ধুলোয় ঢাকা পড়েছিল। কয়েকজন কারিগর মাঝে মাঝে সামান্য কাজ করত, কিন্তু আগের মতো উৎসাহ ছিল না। অমিত একে একে সবাইকে বোঝাতে শুরু করল যে এখন তাদের বাসন মোবাইলের মাধ্যমে অন্য শহরেও বিক্রি হতে পারে। শুরুর দিকে কয়েকজনের কাছে এই কথা অদ্ভুত লাগল। এক বয়স্ক কারিগর হেসে বলল, বাবা, আমরা জীবনভর মাটির বাসন তৈরি করেছি, কিন্তু কখনো শুনিনি কেউ এত দূর থেকে কিনে। প্রিয়া ধৈর্য ধরে তাদের বোঝালো যে এখন সময় বদলে গেছে এবং ইন্টারনেটের মাধ্যমে তাদের তৈরি জিনিস অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব। ধীরে ধীরে কয়েকজন তৈরি হয়ে গেল। তারা ভাবল, যদি সত্যিই তাদের কাজ বিক্রি হতে শুরু করে তাহলে এটা তাদের জন্য বড় কথা হবে। পরের কয়েকদিনে গ্রামের অনেক ঘরে আবার চাক ঘুরতে লাগল। সকাল হতেই মাটি মাখার আওয়াজ শোনা যেতে লাগল। কেউ সুরাহি তৈরি করছিল, কেউ কুলহর, কেউ ছোট ছোট দ্বীপ। অনেকদিন পর গ্রামে কাজের পরিবেশ আবার ফিরে আসতে দেখা যাচ্ছিল। অন্যদিকে প্রিয়া লাগাতার অনলাইন কাজ সামলাচ্ছিল। সে বাসনের নতুন ছবি আপলোড করত, মানুষকে বলত যে এসব ভাগলপুরের কারিগরদের হাতে তৈরি। ধীরে ধীরে মানুষের কাছে এই কথা পছন্দ হতে লাগল। অনেকে শুধু বাসন কেনার জন্য নয়, বরং সেই পরিশ্রম এবং গল্পের কারণেও অর্ডার করতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যে অর্ডারের সংখ্যা বাড়তে লাগল। কখনো 10টা সুরাহি, কখনো 50টা কুলহর, কখনো শত শত দ্বীপ। এখন অমিত একা এসব সামলাতে পারছিল না, তাই সে গ্রামের মানুষের সাথে মিলে বাসন জড়ো করা শুরু করল। প্রতি 2-3 দিন অন্তর সে আলাদা আলাদা ঘর থেকে তৈরি জিনিস নিয়ে শহরে যেত এবং প্রিয়ার সাথে মিলে সেগুলো প্যাক করে পাঠিয়ে দিত। ধীরে ধীরে তাদের মনে হলো এখন তাদের একটা বড় জায়গার দরকার। বাজারের কাছে ছোট জায়গায় এত বাসন রাখা কঠিন হয়ে উঠছিল। তখন প্রিয়া শহরের বাইরে একটা বড় হল ভাড়া নিয়ে নিল। এখন সেই জায়গায় তাদের কাজের মূল কেন্দ্র হয়ে গেল। গ্রাম থেকে বাসন সেখানে আসত, পরীক্ষা করা হতো এবং তারপর সাবধানে প্যাক করে আলাদা আলাদা শহরে পাঠানো হতো। কয়েকদিনের মধ্যে সেই হল একটা ছোট ওয়ার্কশপের মতো দেখাতে লাগল। একদিকে সুরাহি এবং কুলহারের স্তূপ জমা হতো, অন্যদিকে প্যাকিংয়ের কাজ চলতে থাকত। গ্রামের অনেক যুবক সেখানে কাজ করতে শুরু করল। সবার মুখে এক আলাদা ধরনের উৎসাহ দেখা যেত, কারণ অনেকদিন পর তাদের মনে হল তাদের হাতের দক্ষতা সত্যিই কাজে লাগছে। একদিন প্রিয়া অমিতকে বলল
যে যদি বাসনগুলোকে একটু আলাদাভাবে সাজানো যায় তাহলে মানুষ তাদের আরও বেশি পছন্দ করবে। সে পরামর্শ দিল যে কিছু বাসনে রং এবং ডিজাইনও তৈরি করা যেতে পারে। অমিতের এই চিন্তা ভালো লাগল। সে গ্রামের কয়েকজন মেয়ের সাথে কথা বলল যারা পেইন্টিংয়ে দক্ষ ছিল। পরের দিনই তারা সবাই হলে চলে এলো। তাদের সামনে সাদা মাটির বাসন রাখা হলো এবং রঙের ছোট ছোট ডিব্বা দেওয়া হলো। ধীরে ধীরে সেই বাসনে সুন্দর ফুল, পাতা এবং ডিজাইন তৈরি হতে লাগল। এখন সেই সাধারণ সুরাহি এবং কুলহার আগের চেয়ে একদম আলাদা দেখাতে লাগল। রঙে সাজানো বাসন এত আকর্ষণীয় হয়ে উঠেছিল যে দেখা মাত্রই মানুষ সেগুলো হাতে তুলে নিত। প্রিয়া সেই নতুন ডিজাইনের বাসনের ছবি আবার অনলাইনে দিল। এবার মানুষের প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ছিল। কয়েক ঘন্টার মধ্যে অনেক নতুন অর্ডার এসে গেল। এখন কাজ আরও দ্রুত গতিতে বাড়তে লাগল। গ্রামের অনেক পরিবার এই কাজের সাথে যুক্ত হয়ে গেল। যেখানে আগে চাক বন্ধ পড়েছিল সেখানে এখন সারাদিন চাক ঘুরতে লাগল। ধীরে ধীরে এই ছোট কাজ একটা বড় ব্যবসায় পরিণত হতে লাগল। এখন তাদের তৈরি বাসন শুধু ভাগলপুর বা আশপাশের শহরে নয়, বরং দেশের নানা প্রান্তে পাঠানো হতে লাগল। অমিত কখনো কখনো সেই হলের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকাত এবং ভাবত কয়েকদিন আগেও সে একা বাজারের এক কোণে বসে বাসন বিক্রির চেষ্টা করছিল। আজ সেই কাজ শত শত মানুষের আশার প্রতীক হয়ে উঠেছে। তার বাবাও একদিন সেই হলে এসেছিলেন। যখন তিনি এতগুলো বাসন এবং কাজ করতে থাকা মানুষ দেখলেন তখন তার চোখে জল এসে গেল। তিনি ধীর স্বরে বললেন, আমি কখনো ভাবিনি যে মাটির এই বাসন এত দূর পর্যন্ত পৌঁছাবে। অমিত তার বাবার হাত ধরে বলল, বাবু, এসব আপনার শেখানো কাজের জন্যই সম্ভব হয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়া এসব চুপচাপ দেখছিল। তার মুখে সন্তোষের ছাপ স্পষ্ট ছিল, কারণ যা সে ভেবেছিল সেটা এখন সত্যি হয়ে উঠছে। মাটির সেই সাধারণ বাসন যেগুলো কখনো বাজারের কোণে পড়ে থাকত, এখন অনেক মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, এই ঘটনার মূল শিক্ষা হল যে পৃথিবীতে দক্ষতার কোনো অভাব নেই। অভাব শুধু তাকে চিনে নেওয়া মানুষের। অমিতের কাছে পরিশ্রম এবং শিল্প ছিল, কিন্তু সুযোগ ছিল না। প্রিয়ার কাছে বোঝাপড়া এবং চিন্তাভাবনা ছিল, কিন্তু যদি অমিত পরিশ্রমী না হতো তাহলে হয়তো তার সাহায্যও বৃথা হয়ে যেত। যখন পরিশ্রম এবং সঠিক চিন্তা একসাথে মেলে তখনই জীবন বদলে যায় এবং অনেক মানুষের ভাগ্যও বদলাতে পারে। কিন্তু এখন আপনারা বলুন, যদি সেদিন প্রিয়া অমিতের কাছে থেমে তার বাসনগুলো মনোযোগ দিয়ে না দেখত, তাহলে কি অমিতের জীবন কখনো বদলাত? আর যদি অমিত মানুষের কথায় কান দিয়ে এই কাজ ছেড়ে দিত, তাহলে কি প্রিয়ার চেষ্টা সফল হতো? আপনাদের মতে এই ঘটনায় আসল পরিবর্তন কে এনেছে? অমিতের পরিশ্রম না প্রিয়ার চিন্তাশক্তি? কমেন্টে অবশ্যই লিখুন আপনি কাকে বেশি প্রশংসা করবেন এবং কেন। আর যদি আপনাদের এমন সত্যি এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ঘটনাটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ ঘটনার সাথে।